আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করেছে, তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে। এই গভর্নমেন্টের কাজই হচ্ছে জনগণের দাবি দাওয়াগুলো পূরণ করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় সমন্বয়কদের গ্রেপ্তারের পরবর্তী সময়ে যে কঠোরভাবে তার হাল ধরেছিলেন এবং একটা পর্যায়ে এসে তিনি আন্দোলন যখন সরকারের নিয়ন্ত্রণে চলে যায়, সেই জায়গা থেকে গোটা দেশকে জাগ্রত করার যে ভূমিকাটি পালন করেছিলেন তার মধ্যে একজন অন্যতম আব্দুল হান্নান মাসুদ। আমরা শেখ হাসিনাকে বলবো অবিলম্বে গণভবন ছেড়ে দিন, ক্ষমতা ছেড়ে দিন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় আগামীকালকে এদেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসড়ে বের করবে। তার সঙ্গে আমরা কথা বলবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া নানা বিষয়গুলো নিয়ে। সিন্ডিকেট সভা থেকে আপনাদের ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি সকল রাজনীতি বন্ধের ব্যাপারে যে সিদ্ধান্তরা আসছে এবং এই জায়গা থেকে আসলে আপনারা কি দেখেন হচ্ছে রাজনীতি বন্ধ না, এখানে বলা হচ্ছে যে সন্ত্রাসী লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ, যারা হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্যাম্পাসে আসে, ছাত্রদের এজেন্ডা বাস্তবায়নের জন্য না। আমরা বলছি ওই ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। ছাত্ররা রাজনীতি করবে, সেই রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। গত 16 বছর ধরে যারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যেসব ছাত্রলীগের যেসব সন্ত্রাসীরা, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করেছে, তাদের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে। পাশাপাশি যে সকল শিক্ষকরা এইসব কাজে সাপোর্ট দিয়েছে, এসব অপকর্মে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেটা নীল দল হোক আর সাদা দল হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা এই দুঃসাহস পাবে না। পাশাপাশি হচ্ছে যে কথাটা এসেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আমরা বলতেছি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটা কোনো দলের জন্য কাজ করা হয়, ছাত্রদের জন্য না। ছাত্র রাজনীতি থাকবে, সেটা ডাকসু কেন্দ্রিক, সেটা ছাত্র সংসদ কেন্দ্রিক, এর বাইরে কোনো রাজনীতি থাকবে না। যদি কেউ দলীয় কোনো ছাত্র রাজনীতি করতে চায়, সে ক্যাম্পাসের বাইরে করবে, বাধা নেই। এটা বুয়েটের মতো আমরা চাচ্ছি না যে হচ্ছে কেউ দলীয় রাজনীতি করলে তাকে বহিষ্কার করা হবে। আমরা বলতে চাচ্ছি হচ্ছে সে তার রাজনীতি করতে পারে, তার মত প্রকাশের অধিকার আছে, তবে সেটা ক্যাম্পাসের ভিতরে না। সে কাউকে ক্ষমতায় দিবে, ক্ষমতা থেকে নামাবে, সেটা তার দায়িত্ব। ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে এটা এনে লাঠিয়াল বাহিনী হিসেবে, কোনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কোনো ছাত্ররা ব্যবহৃত হবে না, হতে দেওয়া হবে না। আমরা বলতে চাচ্ছি ছাত্র রাজনীতি চলবে, তবে সেটা হবে ছাত্র সংসদ ভিত্তিক। দুটা বিশ্ববিদ্যালয়ে দুটা হত্যাকাণ্ড ঘটেছে এবং যে দুটা বিশ্ববিদ্যালয় সেটা বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেই জায়গা থেকে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হত্যাকাণ্ডকে কীভাবে দেখছেন? যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাত্র নামধারী খুনি, এবং খুনিদের বিচার অবশ্যই হবে এবং খুনিদেরকে বিচারের আওতায় আনতে হবে। কেউ যেন ভবিষ্যতে এই ধরনের কাজ করার দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যখন এইভাবে একজনকে 4 ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করা হয় একটা হলে, সে হলের প্রবোস্টের দায়িত্ব কি আমি সেটা বুঝতে পারি না। হাউস টিউটররা কী করেছে? তারা এই ধরনের হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড ঠেকাতে না পারার দায় নিয়ে, ব্যর্থতার দায় স্বীকার করে হল টিউটর সহ প্রভোস্টার সকলে পদত্যাগ করা উচিত। পাশাপাশি তদন্তপূর্বক যতজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা আসলে ওখানে তাদের সঙ্গে ছাত্র শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন কিনা, বা তাদেরকে এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা আগামীতে? আমরা অবশ্যই আন্দোলনের নামবো প্রয়োজনে, সেটা অবশ্যই দায় নিতে হবে। এটা ফ্যাসিস্ট হাসিনার সরকার না, ফ্যাসিস্ট হাসিনার আমল না যে হচ্ছে আপনার দায় স্বীকার করবো না, আমরা দায়হীন রাজনীতি করবো বা হচ্ছে দায়হীনভাবে প্রশাসন চালাবো। আপনি যখন হচ্ছে ভালো কাজের স্বীকৃতি নেবেন, তখন হচ্ছে কোনো খারাপ কাজেরও দায় নিতে হবে। এটা আপনার প্রশাসনের হলটা আপনার কন্ট্রোলে, সুতরাং আপনার হলে এই ধরনের ঘটনা ঘটবে, আপনি দায় নিবেন না, সেটা তো হতে পারে না। গত 1 সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশ জুড়ে মতবিনিময় সভা করেছেন এবং সেখানে বেশ কিছু জায়গায় হামলার শিকার হয়েছেন এবং হুমকি শিকার হয়েছেন। সেই জায়গাটা আসলে কারা করছে বলে আপনারা মনে করছেন, বা ওইটা আসলে কেন ঘটেছে? সমন্বয়ক বলতে তো হচ্ছে সব জায়গায় আমাদের সমন্বয়ক কমিটি নিয়ে আন্দোলনকারী আছে। আমরা আসলে আন্দোলনকারীদের সাথে কথা বলতে গিয়েছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে মত বিনিময় সভা করতে গিয়েছি। আমরা তাদের সাথে কথা বলেছি। কথা বলতে গিয়ে সেখানে হচ্ছে বিভিন্ন দলের লোকজন, যেমন হচ্ছে এই আন্দোলনকারী হিসেবে ছাত্র দলের আছে, ছাত্র শিবিরের আছে, বাম দলের আছে, সাধারণ শিক্ষার্থী আছে, সবাই আছে। তখন দেখা গেল যে আগে সবাই ঐক্যবদ্ধ ছিল, এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আলাদা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে স্পেশালি হচ্ছে একটা নির্দিষ্ট দলের, একটা নির্দিষ্ট গ্রুপের 2 জনের নেতৃত্বে প্রত্যেক জায়গায় একটা স্ট্র্যাটেজি ফলো করা হয়েছে। আমাদের কাছে এটা মনে হয়েছে প্রি প্ল্যান আমাদেরকে বাধা দেওয়া হবে। আমি পটুয়াখালী দুমকি উপজেলায় আমি বাধার শিকার হয়েছি, সেখানে আমাকে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার গাড়ি যেতে দিবে না। বলতেছিল যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেউ আন্দোলন করে না, সেখানে আপনি কেন যাবেন, আপনাকে আমরা এখানে যেতে দিব না, রাস্তা বন্ধ করে রেখেছিল। তারপর জানতে পেরেছি যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা, তার বিরুদ্ধে আমি যখন সেখানে চাঁদাবাজি করে, সেখানে মানুষের বাড়ি ঘরে হামলা করেছে। তার ভয়, বরিশালে দাঁড়িয়ে আমি কেন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা দখলদারদের বিরুদ্ধে কথা বলেছি, এবং
সেখানে গিয়েও যদি বলি তার বিরুদ্ধে সবাই ওর বিদ্রোহ করেন, এই ভয়ের জায়গা থেকে সে আমাদেরকে ওখানে বাধা দেয়। যারাই আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে দেখা গেছে তাদের অধিকাংশই চাঁদাবাজির সাথে জড়িত, এবং তারা চাই না যে আমরা সেখানে গিয়ে আবার সাধারণ শিক্ষার্থীদেরকে আবার আমাদের আন্দোলনকারীদেরকে একসাথ করে এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে আমরা ভোকাল হই, তারা ঐক্যবদ্ধ হয়ে আবার লড়াই শুরু করে। এই ভয় থেকে মানে ইনসিকিউরিটির জায়গা থেকে তারা আমাদেরকে বাধা দিচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের চাঁদাবাজরা যারা আসলে এলাকা ভিত্তিক প্রভাব খাটায় এবং তাদের সম্মুখীনে আপনারা হয়েছেন, সেই জায়গা থেকে আপনারা আসলে সামনের দিকে এই বিষয়গুলো নিয়ে কঠোর কোনো পদক্ষেপ নেবেন কিনা? একটা ফ্যাসিস্ট সরকার যার পুরো ভিত্তি ছিল চাঁদাবাজির উপর, দখলদারিত্বের উপর, তার আমরা পতন ঘটিয়েছি, এবং সাধারণ মানুষ সহ সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সামনের দিকে আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে, দখলদারিত্ব আবার ঐক্যবদ্ধভাবে আবার আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি আমরা মনে করব যে এই সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টে খুব দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং খুব দ্রুত প্রশাসন অতি দ্রুত তার শক্তি ফিরে পেয়ে এদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেবে। এইভাবে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে। আপনাদের যে এই মতবিনিময় সভা থেকে দেশবাসীর আসলে কি বার্তা পাচ্ছে? আমাদের মত বিনিময় সভা থেকে দেশবাসীর কাছে আমাদের একটা বার্তা, আমরা বারবার বলেছি যে আমরা 5 তারিখ পর্যন্ত যেভাবে হচ্ছে আমার ডানে বামে পিছনে সামনে কোন দল কোন মতের মানুষ ছিল, কোন ধর্মের কোন বর্ণের মানুষ ছিল, সেটা না ভেবে সবাই একসাথে স্লোগান তুলেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য। ঠিক একই জায়গায় আমরা একসাথে আবারও দাঁড়িয়ে দল মত নির্বিশেষে, সেটা যে দলেরই হোক, সবাই মিলে আবার একসাথে দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের জন্য স্লোগান তুলব। সবাই একসাথে এই রাষ্ট্রের সংস্কার করে একটি সুন্দর একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণভিত্তির বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে যাব। আমরা গত কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটি নামে কাজ প্রকাশ করেছে, সেখানে আপনারা যারা সমন্বয় করেছেন অনেকে বিষয়টা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং সমর্থন জানিয়েছেন। এদের কাজটা কি, আর আপনারা আসলে ওদের সাথে কীভাবে সম্পৃক্ত হচ্ছেন? গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র, শ্রমিক, নাগরিকরা। ছাত্রদের প্রতিনিধিত্ব আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছি। নাগরিকরা যখন হচ্ছে আমাদের আহ্বান এসে আমাদের পিছনে দাঁড়িয়েছে, তাদের প্রতিনিধিত্ব করার জন্য একটা অংশের দরকার, যারা আমাদের সাথে মানে হচ্ছে আমাদেরকে ক্রিটিসিজম করবে, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। আবার আমরাও চাচ্ছি যে আমরাও তাদের ভুলগুলো ধরিয়ে দেবো। রাষ্ট্র পুনর্গঠনে এক যৌক্তিক সমালোচনার ভিত্তিতে, ভুল ধরিয়ে দেওয়ার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার যেন ভালো হয়, সেজন্য কাজ করার জন্য এই কপরের পরিপূরক হিসেবে এবং একটা দাম দিক সম্পর্কের দুইটা মানে হচ্ছে ব্যানার তৈরি হয়েছে। এই দুইটা ব্যানারকে আমরা পজিটিভলি দেখি। ওনারা যে ব্যানারটা করেছেন, কিন্তু আমাদের বিপ্লবের স্পিরিটের বাইরে গেলে আমরা যেমন তাদেরকে সমালোচনা করবো, তারাও যদি আমার 24-এর বিপ্লবের স্পিরিটের বাইরে আমরা যাই, তারা আমাদের সমালোচনা করে পথ দেখিয়ে দিবে। তারা কি আসলে মেলবন্ধন করতে যাচ্ছে না রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে? না, এটা আমি যতটুকু জানতে পেরেছি এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। মানে হচ্ছে আমরা ছাত্ররা যেভাবে হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অবদান রাখতে চাচ্ছি, নাগরিকদেরকে, শ্রমিকদেরকে একসাথ করে রাষ্ট্রের পুনর্গঠনে তাদেরও অবদান রাখার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তাদের মতামত নেওয়ার জন্যই নাগরিক কমিটিটা করা হয়েছে। একটা জায়গাতে প্রশ্ন, তারা যে নামগুলো দিয়েছে 58 জনের তালিকা দিয়েছে একটা কমিটিতে, সেখানে অনেকের সঙ্গে কথা বলে না বা অনেক সেলিব্রিটি যারা তাদেরকে ইনক্লুড করেছে, এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তারা বলছে তারা এই বিষয়টা জানেই না, এখন পর্যন্ত পুরোপুরি মেসেজটা ক্লিয়ার করতে পারে না দেশবাসীর উদ্দেশ্যে। সেখানে আসলে তারা কীভাবে মেলবন্ধনটা তৈরি করতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? যারা করেছে তারাও তরুণ, সদ্য পড়াশোনা শেষ হওয়া সিনিয়ররাই এই কাজটি করেছে। হয়তো তাদের মধ্যে একটা মানে হচ্ছে সমন্বয়হীনতা থাকতে পারে, তবে অতি দ্রুত এসব কাটিয়ে উঠে আশা করি যে তারা নাগরিকদের কাছ থেকে পরামর্শ নিয়ে কীভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। যখন 5ই আগস্টের দেশের বিপ্লবী পরিবর্তন ঘটলো এবং আপনাদের আন্দোলনের বিজয় হলো, তার পরবর্তীতে দেখছি আমরা বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয়ের মাধ্যমে চাঁদাবাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। বিষয়ে কোনো ধরনের কঠোর ভূমিকা বা কঠোর পদক্ষেপ নেবে কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে আমরা আমাদের 158 জনের মধ্যে কারো নামে আমরা মানে অভিযোগ পাই নাই যে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা, বিভিন্ন দলের থেকে যারা আন্দোলনকারী হিসেবে অংশগ্রহণ করেছে এই বিপ্লবে, তারা নিজেদেরকে সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। মানে বিভিন্ন দলের লোকজন আছে। তখন একটা রাষ্ট্র আছে, প্রশাসন আছে। প্রশাসন একজনকে অপরাধ করলে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এটা প্রশাসনের কাছে বারবার আহ্বান জানাই, এখনও আহ্বান জানাচ্ছি, যেই হোক যদি কোনো অপরাধ করে, কোনো ধরনের অন্যায় কাজ করে, তার বিরুদ্ধে আপনারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন। আপনাদের থেকে প্রশাসনের কাছে আহ্বান না জানিয়ে সুনির্দিষ্টভাবে আপনাদের যেহেতু প্রতিনিধি মিনিস্ট্রিটা আছে, উপদেষ্টা পরিষদে আছেন আপনাদের সহপাঠীরা, তাদের সঙ্গে কি এই বিষয় নিয়ে কথা বলা, ভূমিকা রাখা যায়? এই বিষয়ে আলাপ হয়েছে এবং তারাও নির্দেশনা দিয়েছে। আপনারা দেখেছেন কি নাসির মাহমুদ ভাই তার সে যে নির্দেশনা দিয়েছে প্রশাসনকে, সেই ব্যাপারে কথা বলেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলা হয়েছে যে দ্রুত যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যারা এই ধরনের কর্ম করে। কোনো দলীয় ভিত্তিক সংগঠন থেকে না, একেবারেই সাধারণ মানুষ
যারা আপনাদের ডাকে বা দেশের স্বার্থে কাজ করেছে, এবং ওদের অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে যারা আসলে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। যারা আহত ব্যক্তিরা যারা এখনো টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদের বিষয়ে অতি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আপনারা কোনো সরকারের কাছে কোনো ধরনের সহযোগিতা চাচ্ছেন বা পদক্ষেপ নেবেন কিনা জোরালোভাবে, যাতে দ্রুত কাজটা হয়? আমরা সরকারের কাছে অনেক আগ থেকে আহ্বান জানাচ্ছি এবং সরকার আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের একটা মেডিকেল টিম করা হয়েছিল। সেই মেডিকেল টিমের সাথে সমন্বয় করে বিভিন্ন হসপিটালকে ফ্রি করে দেওয়া হয়েছে, সেখানে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেককে হয়তো বিদেশে নেওয়া হতে পারে, সেজন্য জুলাই ফাউন্ডেশন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের এবং আহতদের চিকিৎসার জন্য যা কিছু করা থাকে সেই ফাউন্ডেশনের মাধ্যমে করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা সেই ক্ষেত্রে সরকারের উপর আমরা অবশ্যই চাপ প্রয়োগ করে যাব, যেন তারা দ্রুত এই কাজগুলো করে এবং দ্রুত তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে। আমরা ছাত্ররা সবসময় একটি চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে থাকতে চাচ্ছি। আমরা সরকারের অংশীদার না, আমাদের সাথে সরকারের সাথে দাম দিকে একটা সম্পর্ক থাকবে। সমালোচনাটা থাকবে যৌক্তিক সমালোচনা, আর গভর্নমেন্টও সেই সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করে। যদি গভর্নমেন্ট যদি কোনো ভুল পথে ভুল ট্যাগের দিকে যেতে থাকে, আমরা সেটাকে হচ্ছে চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে আমরা তাদেরকে চাপ প্রয়োগ করবো যেন তারা ভুল পথে না যেতে পারে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সরকার বেসরকারি বা বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে যায়। তাদের দাবিগুলো শোনার জন্য কোনো জায়গাতে একটা নির্দিষ্টভাবে কোনো পদক্ষেপ বা কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের পক্ষ থেকে? দেখেন, এটা তো গভর্নমেন্টের সাথে সম্পর্কে, আমরা গভর্নমেন্টকে বলবো তদন্ত করে দেখে যেটা যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয়। সেই যৌক্তিক দাবিগুলোর জন্য কাউকে যেন হচ্ছে দীর্ঘ সময় ধরে রাজপথে না থাকতে হয়। আমরা চাই যে এরকম কিছু না হোক। এটা গভর্নমেন্ট না এসে তারা কি অফিসিয়ালি কোনো ধরনের প্রক্রিয়া কিভাবে যেতে পারে তাদের উদ্দেশ্যে আপনারা দেখেন হচ্ছে তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আপনারা সরাসরি রাজপথে না নেমে আপনাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট অফিসে আপনারা আপনার দাবিগুলো জানান। সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে হচ্ছে আপনার একটা হয়তো আপনাদের সমস্যা হবে, সেই সময়ের মধ্যে যদি পূরণ হয় তাহলে আপনার ধীরে ধীরে রাজপথে প্রথম দিন এসে রাস্তা ব্লক করে দেওয়া এটা আসলে আন্দোলন না। আমরাও তো আন্দোলন করেছি, আমরা প্রথম দিন থেকে রাস্তা ব্লক করে দিই নাই। আন্দোলনের একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন করা মানুষের মৌলিক অধিকার। এবং হচ্ছে যে আপনি সরকারের উপর চাপ প্রয়োগ করবেন, তবে সেটা প্রথম দিনে গিয়ে আপনি সরাসরি যদি যমুনা ব্লক করে রাখেন, যদি সচিবালয় ঘেরাও করে রাখেন, তাহলে এটা আন্দোলন না। আমরা বলবো যে এখানে পিছন থেকে কেউ উস্কানি দিচ্ছে। আমরা সকল আন্দোলনকে উস্কানি বলবো না। আনসারের বিদ্রোহ দেখেছেন, সেটা একটা উস্কানি ছিল। আমার 16 বছর যাবৎ কথা বলতে পারে নাই, কারণ 16 বছর পর কথা বলার সুযোগ পেয়েছে, তাই তারা সকলেই কথা বলতেছে। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আমরা বলি নাগরিক হিসেবে আরও দায়বদ্ধতার জায়গা আছে। একটি গভর্নমেন্ট মাত্র 1 মাস 40 দিন না যেতেই আপনারা যদি সকল দাবি নিয়ে একসাথে আসেন তাহলে তো হয় না। আপনারা 16 বছর কথা বলতে পারেন না আমরা জানি, তবে ধীরে ধীরে আপনারা আপনার দাবিগুলো জানান। এই গভর্নমেন্টের কাজই হচ্ছে জনগণের দাবি দাওয়াগুলো পূরণ করা। সরকার দাবি পূরণের ক্ষেত্রে বা আপনাদের জায়গা থেকে বা আপনার জায়গা থেকে আপনি আগামী নতুন বাংলাদেশকে কিভাবে দেখছেন? যে বাংলাদেশে মানে হচ্ছে তার ছাত্ররা কোনো অধিকারের জন্য রাজপথে গিয়ে মাইর খেতে হবে না, গুলি খেতে হবে না। আগামী বাংলাদেশ এমন হবে যেখানে হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। আগামী বাংলাদেশ এমন হবে যেখানে হচ্ছে বাংলাদেশেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, কানাডা থেকে পড়তে আসবে। আগামী বাংলাদেশ এমন হবে, কিছু হলেই ভারতের ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে হয়। আমি মনে করি যে ভারত থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য আসবে। আমাদের আগামী বাংলাদেশ এমন হবে এবং আমাদের বাংলাদেশ এমন সহনশীলতার হবে যেখানে হচ্ছে কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না, গুম খুন থাকবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না, মানুষের সহনশীল হবে। সব মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আছে, যেটার জন্য পাশাপাশি সামাজিক রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনও প্রয়োজন।